স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সামিয়া জানাম। এবার জানাবো খবরের বিস্তারিত। সামাজিক সুরক্ষা, বাণিজ্য সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির জন্য বাংলাদেশকে $85 কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক। বুধবার বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তি থেকে এ তথ্য জানা যায়, যার মাধ্যমে গভীর সমুদ্র বন্দরের টার্মিনাল উন্নয়ন, সামাজিক সুরক্ষা সহায়তা বাড়ানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব আরোপ করা হবে। বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, প্রতি বছর শ্রমবাজারে প্রবেশকারী প্রায় 20 লাখ তরুণের জন্য মানসম্পন্ন কর্মসংস্থান তৈরিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টেকসই প্রবৃদ্ধির পথে টিকে থাকার জন্য যা খুব গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি। বলেন, এই চুক্তি বাণিজ্য ও রপ্তানি প্রতিযোগিতা বৃদ্ধি করবে। বাংলাদেশ এবং বিশ্বব্যাংকের পক্ষে যথাক্রমে শাহরিয়ার সিদ্দিকী এবং ডক্টর গেইল মার্টিন চুক্তিতে সই করেন। বাংলাদেশে বিনিয়োগের জন্য কাতারের বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন তিনি। বুধবার দোহায় কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ সাউদ বিন আব্দুল রহমান বিন হাসান আল থানির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, কাতারের বিনিয়োগকারীদের জন্য একটা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। সেখানে কাতারের ব্যবসায়ীরা সমরাস্ত্রের যন্ত্রাংশ সহ অন্যান্য খাতে বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা কাতারের মন্ত্রীকে জানান, বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং ও অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এর জন্য বন্দরের সক্ষমতা বাড়ানো সহ বিনিয়োগ পরিষেবা উন্নয়ন করা হচ্ছে। বাংলাদেশের শিল্প স্থাপন করে উৎপাদিত পণ্য দেশের বাইরে রপ্তানি করার সুযোগ থাকবে বলেও জানান প্রধান উপদেষ্টা। চট্টগ্রামে 50,000-এরও বেশি ব্যাটারি চালিত রিকশা থেকে বছরে প্রায় 306 কোটি টাকার চাঁদা আদায় করছে একটি সিন্ডিকেট। বিদ্যুতের অপচয় ও যানজটের কারণে চলাচল নিষিদ্ধ থাকলেও পুরো চট্টগ্রামে দাপিয়ে বেড়াচ্ছে রিকশাগুলো। একদিকে রাজস্ব হারাচ্ছে সিটি কর্পোরেশন, অন্যদিকে ঘটছে একের পর এক দুর্ঘটনা। চট্টগ্রামের মনসুরাবাদ গোয়েন্দা কার্যালয়ের মাঠ ও সদরঘাটে শত শত ব্যাটারি চালিত রিকশার স্তূপ। জায়গা না পাওয়ায় আটক করা এসব নিষিদ্ধ রিকশা রাখতে পারছে না পুলিশ। অভিযানে এসব রিকশা আটক করা হলেও কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না তাদের দৌরাত্ম্য। 5ই আগস্টের পর অস্থির পরিস্থিতি ও পুলিশের অনুপস্থিতির সুযোগে প্রধান সড়কগুলোতে অবাধে চলাচল শুরু করে ব্যাটারি চালিত রিকশা। মানে 600 টাকা ভাড়া দেয়, ভাড়া দেওয়ার পরে কোম্পানির এটা 170 টাকা তাদের বিল দেওয়া লাগে। এটা যে দোকান আছে, দোকান থেকে আমরা ভাজগুলা ওই দোকানে বেছে আমরা কিনে আনি। এখানে মিস্ত্রি আছে, গ্যারেজে মিস্ত্রির কাছে আনি দিয়ে মিস্ত্রি লাগাই দেয়। ওরা আটকায় আবার টাকা দিয়ে নাহলে একেবারে বন্ধ করে ম্যাজিস্ট্রেটকে নিয়ে তলা লাগান, আমরা বাইর করবো না। চার্জ দেওয়ার জন্য প্রতিটি ব্যাটারি চালিত রিকশা থেকে দৈনিক 170 থেকে 180 টাকা করে চাঁদা আদায় করা হয়। নগরীতে প্রতিদিন চাঁদাবাজি হয় কমপক্ষে 85 লাখ টাকা। মাসে দাঁড়ায় 25 কোটি, আর বছরে প্রায় 306 কোটি টাকা। চার্জিং স্টেশন যেগুলো, এখানে প্রতিদিন 180 টাকা করে আপনার চার্জিং খরচ বাবদ নেয়, কিন্তু এই টাকাটা একজনে পাচ্ছে না, এটা অনেকেই ভাগাভাগি করে নিচ্ছে। যে বিশেষ করে মাল্টি বাণিজ্য এখানে একটা বিশেষ ফ্যাক্টর বলে আমরা মনে করি। চীনসহ বিভিন্ন দেশ থেকে পার্টস এনে স্থানীয় দোকানে তৈরি করা হয় ব্যাটারি চালিত রিকশা। তাই আমদানি বন্ধ করা না হলে তাদের দৌরাত্ম্য কমবে না বলে মনে করে পুলিশ। তাহলে ইম্পোর্টের অনুমতিটা কে দিয়েছে, কারা দিয়েছে, কখন থেকে আসা শুরু হয়েছে? বিভিন্ন শোরুমগুলো আছে, সেই শোরুমে বিক্রি হচ্ছে, সেই শোরুমের দোকানের অনুমতি কারা দিয়েছে? পুলিশ এখানে একক কোনো বিষয় না, এটার স্টেক হোল্ডার অনেকে আছে। ট্রাফিক বিভাগের নির্দেশনা অমান্য করলে অবৈধ যানবাহন আটক সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে সিএমপি। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। যমুনা সেতুর পশ্চিম তীরে গড়ে উঠছে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল সিরাজগঞ্জে অর্থনৈতিক অঞ্চল 1। এরই মধ্যে 65% নির্মাণ কাজ শেষ হওয়া এই অঞ্চলটিতে বিনিয়োগে আগ্রহী দেশি বিদেশি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা বলছেন, শিল্পায়নের পাশাপাশি এই অঞ্চলটি ঘিরে কর্মসংস্থান হবে কয়েক লাখ মানুষের। যমুনা সেতুর পশ্চিম তীর ঘেঁষে সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলার 1041 একর জমিতে গড়ে উঠছে দেশের বৃহৎ অর্থনৈতিক অঞ্চল সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল। এই অর্থনৈতিক অঞ্চলকে সবুজ রাখতে মোট ভূমির 60% বরাদ্দ দেওয়া হচ্ছে কারখানার জন্য। বাকি জমিতে হবে খেলার মাঠ, হাসপাতাল ও সোলার প্যানেল পার্ক সহ নানা সবুজ অবকাঠামো। অর্থনৈতিক অঞ্চলটি চালু হলে 400টি প্লটে গড়ে উঠবে ছোট বড় শিল্প প্রতিষ্ঠান, যা এই অঞ্চলের দারিদ্র্য দূর করতে ভূমিকা রাখবে। এই ইকোনমিক জোন যদি আমাদের এই এরিয়ায় গড়ে ওঠে, তাহলে এখানে যেরকম বেকারত্ব আপনার দূর হবে। আমাদের সিরাজগঞ্জের
ব্যবসায়ীরা যদি এই ইকোনমিক জোনে তারা যদি বিনিয়োগ করে অবশ্যই আমরা উপকৃত হব। সব ধরনের সুযোগ থাকায় বিনিয়োগে আগ্রহী দেশি বিদেশি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। সিরাজগঞ্জ ইকোনমিক জোন নর্থ বেঙ্গলের গেটওয়েতে অবস্থিত, যার ফলে এখানকার ইনভেস্টমেন্ট অপরচুনিটিস অনেক বেশি এবং অনেক বিদেশি কোম্পানি আমাদের সাথে এখানে যোগাযোগ করছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি 65%। তবুও এখনই প্লট বরাদ্দ নিয়ে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে পারবেন উদ্যোক্তারা। আমরা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে প্রায় 65% কাজ আমরা সম্পন্ন করেছি। ইতিমধ্যে রাস্তাঘাট থেকে শুরু করে ইলেকট্রিক পোল সবগুলো গাড়া শেষ হয়ে গেছে। অর্থনৈতিক অঞ্চলটি ভূমিকা রাখবে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন যেটা অর্থে সহযোগী প্রতিষ্ঠান আছে, বেসরকারি খাতের বিকাশেও তারা ইতোমধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দিয়ে থাকে। সেই সব প্রতিষ্ঠান থেকেই যে সিরাজগঞ্জ ইকোনমিক জোন চাইলে তারাও অর্থের সংস্থান করতে পারে। 2018 সালের 4 অক্টোবর 3200 কোটি টাকার এই অর্থনৈতিক অঞ্চলকে চূড়ান্ত নিবন্ধন দেয় বেজা। আর 2019 সালের 3রা এপ্রিল শুরু হয় সিরাজগঞ্জ ইকোনমিক জোনের নির্মাণ কাজ। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। আজ সারাদিন ডিবিসি এক্সপ্রেস আছে উত্তরের জনপদ রংপুরে। প্রতিটি জেলার সাধারণ মানুষের সমস্যার সমাধান, চ্যালেঞ্জ এবং এই সম্ভাবনা নিয়ে যে আয়োজন ডিবিসি নিউজের, সেই ডিবিসি এক্সপ্রেস আজ আছি আমি রংপুর জেলায়। সেখানে তুলে ধরার চেষ্টা করব সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা জর্জরিত সেসব বিষয়ে। তেমনই একটি গুরুত্বপূর্ণ যে বিষয় রয়েছে অভিযোগ আকারে কিংবা দুর্ভোগ বা যেটার জন্য আসলে রংপুর পিছিয়ে আছে, সেটা হচ্ছে রংপুর মেডিকেল কলেজ। সেখানে 1000 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি, তবে প্রতিদিন রোগী থাকে হচ্ছে 2500 থেকে 3000। এছাড়াও রয়েছে এখানকার নানা অনিয়ম, অভিযোগ, বিশেষ করে দালালদের দৌরত্ব, সিন্ডিকেট সহ বিভিন্ন বিষয়। স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত আছেন এইখানকার যে সাধারণ নাগরিক, তারা কথা বলবো, জানার চেষ্টা করব। আমি একটু শুরুতে জানতে চাই যে আপনাদের এই জায়গাটিতে কি ধরনের সমস্যা পড়তে হয়, যেহেতু আপনি রোগী হিসেবে এসেছেন, কি সমস্যা পড়তে হয়েছে? এখানে আমি প্রায় 20 দিন ধরে আছি, প্লাস্টিক বান সার্জারি 6 নম্বর ওয়ার্ডে আছি আমি। তো এখানে হচ্ছে যে বাবাকে চিকিৎসাধীন আছে, তো এখানে টয়লেটে আমরা 20 দিন ধরেই যেতে পারি না। টয়লেট এবং গোসলখানার জন্য একটা ডাস্টবিন হয়ে আছে, টয়লেট করতে হয় বাইরেতে গিয়ে। পাবলিক টয়লেট আছে, সেখানে আমাদেরকে টাকা দিয়ে টয়লেট করতে হয়। এখানে গোসল করার কোনো ব্যবস্থা নেই, গোসল করার জন্য আমাকে বাইরে যেতে হয়, গোসল করতে হয়। অসংখ্য পরে আসবো আপনার কাছে। আপনি একটু জানতে চাই যে সিন্ডিকেট এবং কি দালালের যে দৌরত্ব আছে মেডিকেল কলেজে কিংবা 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল, কিন্তু সেটা 2500 থেকে 3000 রোগী এখানে ভর্তি হয়ে থাকে। দেখুন, এটা আমাদের রংপুর বিভাগের জন্য একমাত্র চিকিৎসা কেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে নিচতলা থেকে উপরতলা কোনো জায়গায় টাকা ছাড়া কোনো কাজ হয় না। এখানে রোগী ভর্তি থেকে শুরু করে ডাক্তার একটা প্রেসক্রিপশন লিখবে, ওষুধ সাপ্লাই আছে, বলবে যে এখানে ওষুধ নাই, বাইরে থেকে নিতে হবে। একটা পরীক্ষা লিখবে, বলবে যে মেশিন নষ্ট হয়ে গেছে, বাইরে থেকে। এই দালালের কোনো শেষ নেই, টাকা পয়সার কোনো শেষ নেই। এখানে টাকা ছাড়া কোনো সেবা এখানে হয় না। ঠিক। অসংখ্য ধন্যবাদ। আমি কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই যে তিনি তো দৌরত্বে, দালালদের দৌরত্বে কথা বলছেন, সিন্ডিকেটের বিষয় আছে কিনা বা ওষুধ চুরি করার যে অভিযোগটা আছে সেটা আছে কিনা? হ্যাঁ, উনি যেটা বলছেন এটা অবশ্যই এখানে আছে সেটি। কারণ আমারও বাসা যেহেতু রংপুরে, আমাদের প্রয়াসে আমার আত্মীয় স্বজন এখানে আসে বা আমাকে আসতে হয়, এই সিন্ডিকেটটা আছে এখানে। পাশাপাশি যেটা আমি বলবো, এখানে ওয়ার্ডগুলো খুবই কিন্তু অপরিষ্কার, অপরিচ্ছন্ন। ঠিক আছে, মানে অর্থাৎ মেডিকেল কলেজ হাসপাতাল নিজেই অসুস্থ। এখানে একজন রুগী এসে অসুস্থ তো হয়ই, উল্টো যারা স্বজনরা আসে তারাও অসুস্থ হয়ে যায়। তো এদিকটাও আমি মনে করি কর্তৃপক্ষ এই বিষয়টাও দেখবে এই আর কি। ধন্যবাদ। যে অবশ্যই কর্তৃপক্ষ নজর দেবেন। আপনি একটু যদি বলতেন যে কী ধরনের আর অনিয়ম আছে? আমাদের উত্তর অঞ্চলের প্রায় কোটিখানিক মানুষের একটা আশ্রয়স্থল ছিল চিকিৎসা কেন্দ্রের, এটা রংপুর মেডিকেল কলেজ, এটা আমরা জানেন। কিন্তু এই রংপুর মেডিকেল কলেজে শুরু থেকে আমরা যে দেখতেছি অনিয়ম, এখানে নিয়মের কোনো সিস্টেমে আমরা পাইনি, প্রত্যেকটা জিনিসই কিন্তু অনিয়ম। তারপরেও আমাদের একটা আশার বাণী ছিল যে এই রংপুর মেডিকেল কলেজে একজন ব্রিগেডিয়ার জেনারেল নিযুক্ত হবেন। আমরা কিন্তু অতি সম্প্রতি একজন ব্রিগেডিয়ার জেনারেল পাইছি এখানে। কিন্তু তারপরেও যে অবস্থা, এই অবস্থার কিন্তু খুব একটা পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু সম্ভব না। এই যে টোটাল দীর্ঘদিনের যে সিন্ডিকেট ব্যবস্থাটা, ওষুধ থেকে শুরু করে চিকিৎসা ক্ষেত্রে, ডাক্তার, চিকিৎসা সেবা, এখানে এমন কোনো সমস্যা নাই যে রংপুর মেডিকেলে জর্জরিত নাই। মানে এই মেডিকেল কলেজটারই আসলে বাস্তবিক অর্থে ট্রিটমেন্ট করা দরকার,
যে এটা টোটাল যদি সার্জারি করে এইটাকেই ভালো করা যেত তাহলে হয়তো সাধারণ মানুষ উপকৃত হতো। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। পরবর্তী সংবাদ দুপুর 2টায় থাকছে তিস্তা নদীর দুর্দশা এবং কি তিস্তা নদীর যে ভাঙনের যে বিষয়গুলো, নানা বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসে। শরীয়তপুরের ডামুড্ডায় পুকুরে এখন দেখা মিলছে হারিয়ে যাওয়া দেশীয় মাছ চিতল ও ফলির। একসময় হাওর বাওর ও বিলে যে মাছ সহজেই ধরা পড়ত তা এখন পাওয়া যায় না বললেই চলে। তবে এবার সেই মাছ ফিরিয়ে আনার চেষ্টায় এগিয়ে গেছেন প্রবাস ফেরত যুবক টিটু খান। হাওর বাওর বা বিলেই একসময় পাওয়া যেত চিতল আর ফলি মাছ। সময়ের পরিক্রমায় এখন এসব মাছের দেখা মেলা ভার। তবে শরীয়তপুরে পুকুরে চাষ হচ্ছে এই মাছ। হারিয়ে যেতে বসা মাছ দুটিকে এবার কার্প জাতীয় মাছের সঙ্গে চাষ করছেন ডামুড্ডার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের প্রবাস ফেরত টিটু খান। 2 বছর ধরে এই বিলুপ্ত প্রায় মাছের চাষ করে নজর কাড়ছেন স্থানীয়দের। শুরুতে তিনি কার্প জাতীয় 500 গ্রাম করে মাছ ছাড়েন পুকুরে। পরে চিতল ও ফলির পোনা ছাড়লে বুঝতে পারেন এগুলো ছোট ছোট মাছ খেয়েই বেঁচে থাকে, আলাদা খাবার লাগে না। 500 থেকে 550 টাকা কেজি দরে বেশি ফলি মাছের চাষ করে অনেক লাভবান হয়েছি এবং সামনে ভবিষ্যতে আরও বন্ধুবান্ধব আছে, ওদেরকে বলে দেব যে ফলি মাছের চাষ করে অনেক সুবিধা পাওয়া যায়। হারিয়ে যেতে বসা দেশীয় প্রজাতির মাছ ফিরিয়ে আনতে কাজ চলছে, যেখানে চিতল ও ফলি রয়েছে অগ্রাধিকার তালিকায়, জানালেন মৎস্য কর্মকর্তা। অত্র এলাকায় আমাদের অনেক খামারির মাধ্যমে আমরা এই প্রযুক্তি বাস্তবায়ন করেছি, যার কারণে অনেক খামারি উপকৃত হচ্ছে। আর এই মাধ্যমে আমরা সদস্যদের প্রশিক্ষণ, উপকরণ সহযোগিতা, মাছের পোনা আমরা সরবরাহ করেছি। চিতল ফলির মতো মাছ ফিরিয়ে আনার উদ্যোগ শুধু একজন টিটু খানের গল্প নয়, বরং খামারভিত্তিক টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত, এমন দাবি সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। অপার সম্ভাবনা থাকলেও নানা সমস্যায় জর্জরিত মৌলভীবাজারের পর্যটন শিল্প। অর্ধশত পর্যটন কেন্দ্র থাকা সত্ত্বেও প্রায় 1.5 দশক ধরে এই শিল্পের সম্ভাবনা কাজে লাগানো যায়নি। ফলে ঘুরতে এসে হতাশ পর্যটক। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা পর্যটন স্পটগুলোর সংরক্ষণের পাশাপাশি নির্বিঘ্নে ভ্রমণ নিশ্চিতের দাবি পর্যটন সংশ্লিষ্টদের। 2008 সালে পর্যটন জেলা ঘোষণা করা হয় চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারকে। চা বাগান, হাওর, পাহাড় ও সমতলের বৈচিত্র্যপূর্ণ জনপদ ঘিরে পর্যটনের সম্ভাবনা কাজে লাগানোর সুদূরপ্রসারী উদ্যোগ নেওয়া হয়নি 1.5 যুগেও। বিচ্ছিন্নভাবে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকো পার্ক উন্নয়নের মধ্যেই পর্যটন বিকাশের ধারণা আটকে গেছে। এতে জৌলুস হারিয়ে দিন দিন নষ্ট হচ্ছে পর্যটন সম্ভাবনা। বৈচিত্র্যময় পরিবেশের কারণে পর্যটকরা ছুটে আসেন মৌলভীবাজারে। তবে অপর্যাপ্ত ট্রেনের টিকিট, ভাঙা রাস্তা আর সেবার তুলনায় খরচ বেশি হওয়ায় ক্ষুব্ধ পর্যটকরা। কিন্তু যেহেতু এতগুলো টাকা টিকিট নিচ্ছে তারা, সেই ক্ষেত্রে আসলে ভিতরে সেরকম পর্যটকের জন্য কিছুই রাখে নাই তারা। এই জায়গার যে পরিবেশ ওইগুলো যদি একটু নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে আরো সুন্দর হবে, আর রাস্তা যদি একটু ভালো থাকে। এছাড়া রয়েছে নির্ধারিত ভাড়ার বদলে ইচ্ছেমতো ভাড়া আদায়ের অভিযোগও। একটা নির্ধারিত রেট থাকবে, তাহলে আমরা ওইটা আমাদের পর্যটকদের জন্য খুবই ভালো হয়। পর্যটন খাত বাঁচাতে অবকাঠামোগত উন্নয়নের দাবি সংশ্লিষ্টদের। রাস্তাঘাটের কিছুটা দুর্দশা আছে। এই যে পর্যটনের অপার সম্ভাবনা জায়গায় বিভিন্ন রকমের আপনার এই হোটেল রিসোর্ট অনেকে নামে বেনামে উঠেছে আর কি। এটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় আইনের মাধ্যমে, এনে যাতে সবাই সুন্দর মতো ব্যবসাটা করতে পারে। 2017 সালে জেলার পর্যটন শিল্পের বিকাশ, সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে কর্মকৌশল প্রণয়ন করেছিল প্রশাসন, কিন্তু 8 বছরেও বাস্তবায়ন হয়নি। যে অভিযোগ অনুযোগগুলো আমরা পাচ্ছি, বিশেষ করে পরিবহনের জায়গায়, আমরা একটা ট্যুরিস্ট ম্যাপ প্রণয়নের পরিকল্পনা আছে পৌরসভা থেকে, সেটা আমরা এক্সিকিউশনে চলে গেলে এই ইস্যুগুলো পাবলিকলি চলে আসবে। এবছর ঈদ উল ফিতরের লম্বা ছুটিতে সব পর্যটন স্পটে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। হোটেল, মোটেল, রিসোর্ট সহ পর্যটন সংশ্লিষ্ট সব খাতে ভালো ব্যবসা হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।